নগর শহর দেশ এদের পূর্বে ইন বসিয়ে করবে তুমি বেশ। সপ্তাহ মাস বছর ঋতু দশযুগ শতাব্দী এদের পূর্বে ইন বসানো হয় আজ অবধি। ছোট হলে এক, বড় হলে ইন, কখন হয় এ পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়। হাই বিউটিফুল স্টুডেন্ট, দিস ইজ রুহুল আমিন। ওয়েলকাম টু মাই ম্যাজিক ইংলিশ পয়েন্ট। টুডে আই এম গোয়িং টু টিচ ইউ মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স, preposition. What is preposition? What is the uses of preposition? We will learn from this class. Let's get started our class. Preposition কি? এটা তো আমরা জানি যে এই প্রিপোজিশনটা সাধারণত মাথার উপর দিয়ে যায়, রাইট? এই প্রিপোজিশনটা এমন একটা বিষয়, একটু ভুলের জন্য জীবন মরণ নিয়ে খেলতে হতে পারে। বিশ্বাস হয় না? আমরা একটু দেখে নেই প্রিপোজিশন কি। আসলে এটা প্রিপোজিশন সাধারণত বিভক্তি। এটা কি? বিভক্তি। আসো, কে, রে, দিয়া, দ্বারা, হতে, এর, সাথে ইত্যাদি বাংলায় আমরা বিভক্তি পড়েছি, তাই না? এই বিভক্তিটা দেখো, লক্ষ্য করো, কে, রে, দিয়া, দ্বারা, হতে, এটা বাংলায় যেহেতু তুমি বিভক্তি পড়েছো, সেক্ষেত্রে তোমার এখন প্রিপোজিশনটা সহজ হবে। কিভাবে প্রিপোজিশনটা সহজ করা যায় একটু শোনো। সাধারণত প্রি শব্দের অর্থ হচ্ছে, প্রি মানে কি? পূর্বে, রাইট? আর পজিশন মানে কি? পজিশন মানে হচ্ছে অবস্থান। তাহলে পূর্বের অবস্থান। কিসের পূর্বের অবস্থান? নাউনের পূর্বে অবস্থান। কিসের পূর্বের অবস্থান বলো তো? নাউনের পূর্বে। তাহলে কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্যান্য পার্টস অফ স্পিচের সঙ্গে যখন একটা সম্পর্ক তৈরি করে দেয় তখন প্রিপোজিশন বলে। ভালো করে শোনো, এটা প্রিপোজিশনের জন্মই হয়েছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসানোর জন্য। ভালো করে চিন্তা করবা কখন বসে। দেখো, সাধারণ অর্থে প্রিপোজিশনের একটু যদি ভুল হয় তাহলে তোমার জীবনটা বেঁচে থাকতেও পারে, মারাও যেতে পারে, তাই না? এমন একটা ভুল। দেখো, যদি আমাদের প্রিপোজিশন একটু ভুল হয়ে যায়, স্বাভাবিকভাবে প্রিপোজিশনের ব্যবহারটা কিভাবে করব একটু লক্ষ্য করো। তুমি মনে রাখতে হবে, এখানে একটা দেখো, আমি বন্ধুদের সাথে ফুটবল খেলি। খুবই ভালো কথা, আমি একটা বাংলা বাক্য লিখেছি। দেখো, আমি বন্ধুদের সাথে ফুটবল খেলি। তাহলে এটাকে যদি আমরা ইংরেজি করি তাহলে আমাকে স্বাভাবিকভাবে জানি সাবজেক্ট ভার্ব কি? একটা অবজেক্ট, রাইট? সাবজেক্ট এবং এই অবজেক্টটা নাউনের অবস্থান থাকে, হ্যাঁ, নাউন বা প্রোনাউনের অবস্থান থেকে যায়। এরপরেই যখন অতিরিক্ত নাউন চলে আসবে তখনই আমাকে প্রিপোজিশন যুক্ত করতে হবে। দুইটা সতীন যেমন একটা জায়গায় এক বাড়িতে থাকতে পারে না, এক বিছানায় থাকতে পারে না, ঠিক দুটি নাউন কখনো একই জায়গায় থাকতে পারে না। যদি থাকতে চায় তাহলে এখানে দরকার হবে প্রিপোজিশন। ক্লিয়ার কনসেপ্টটা? এখন দেখা যায় যে এই যে প্রিপোজিশন আমি ব্যবহার করেছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখো, এই সেন্টেন্সটাই লক্ষ্য করো, আমি বন্ধুদের সাথে ফুটবল খেলি। যদি আমি সেন্টেন্সটা লিখি ইংরেজি দিয়ে তাহলে আমি। আর আমরা জানি বাংলা বাক্যের শেষে ক্রিয়া থাকে। ক্রিয়া মানে কি? ভার্ব, তাই তো? তো এই যে শেষেরটা হচ্ছে ভার্ব, হ্যাঁ, বাংলায় শেষে থাকে ক্রিয়া। তো এখানে দেখো খেলা, যে আই প্লে, এই যে খেলি, আই প্লে, আমি খেলি। কি খেলো? অবজেক্ট যাচ্ছে। কাকে কেন্দ্র করে? আমরা তো একটা নর্মালি জানি অবজেক্ট, ঠিক ভার্বের আগেরটা হচ্ছে অবজেক্ট। ভার্বের আগেরটা কি? অবজেক্ট। তাহলে এটা যদি খেলা হয়, এটা অবজেক্ট, ফুটবল। তাহলে আই প্লে ফুটবল। এইবার আসো, ফুটবল, হ্যাঁ। এই যে একটা বন্ধু আছে, এরা একটা নাউন না? অবশ্যই নাউন। নাউন তো সোজা, তাই না? নয়নে যাহা পড়ে তাই নাউন, চোখ দিয়ে যা দেখবো তাই নাউন। তো এখানে দেখো বন্ধু, এই ফ্রেন্ডস, এই ফ্রেন্ডসের সাথে আমি খেলি, হ্যাঁ, উইথ, এই সাথে আছে, দেখো, উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে আমি কি করি? খেলি। এই যে আই এবং আমার সাথে এই বন্ধুদের একটা সম্পর্ক করা হয়েছে, খেলার সম্পর্ক, এদের সাথে আমি খেলি। কাজে এইটা সেন্টেন্স ছিল। যখন নতুন আরেকটা নাউন আসছে তখন কি হয়ে গেছে? এখানে আমি উইথ যুক্ত করেছি। কনসেপ্ট ক্লিয়ার? আরও একটু লক্ষ্য করা যায়, আমি যদি বলি ফিশ, হ্যাঁ, ফিশ মাছ, স্বাভাবিক তুমি যে কোনো মাছকে বুঝতেছো। আর আমি যদি বলি পন্ড, হ্যাঁ, মার্কেট, হ্যাঁ, এখন আমি যদি বলি মার্কেট তাহলে কি বুঝতেছো? যে কোনো একটা বাজারকে বুঝতেছো, রাইট? আমি যদি বলি, দেখো, ফিশ অফ মার্কেট, তাহলে কি বুঝলে? এই বাজারের মাছ। আমি কিন্তু বলিনি কোনো পুকুরের মাছ। এই ফিশ আর মার্কেটের সঙ্গে একটা সম্পর্ক করে দিল, অফ। কনসেপ্ট ক্লিয়ার? আবার ফিশের সঙ্গে যদি আমি পন্ড দেই, ফিশ অফ পন্ড, পুকুরের মাছ। আমি কিন্তু বলিনি নদীর মাছ। যদি আমি বলতাম এখানে রিভার, তাহলে হতো এই মাছটা হচ্ছে নদীর। বাট আমি যখন স্বাভাবিক একটা ফিশ লিখবো, মাছ, আর একটা লিখবো পন্ড, পুকুর, তুমি যে কোনো একটা মাছ অথবা যে কোনো একটা পুকুরকে বুঝতে পারো। কিন্তু আমি প্রিপোজিশন দেওয়ার সঙ্গে এই মাছের সাথে বাজারের সম্পর্ক, এই মাছের সাথে এই পুকুর বা নদীর সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাই না? এখন আমাদের দেখো, একটু প্রিপোজিশন ভুল হলে কত বড় ক্ষতি হতে পারে।
ক্যান আই থ্রো দ্য বল টু ইউ, এই বলটা কি তোমার দিকে আমি থ্রো করব? তুমি বলতে পারো শিওর, নিশ্চয়। মানে বলটা থ্রো বলতে তোমার দিকে আমি বলটা থ্রো করতে পারি, এটা স্বাভাবিক। এখানে কি বলছে দেখো, ক্যান আই থ্রো দ্য বল অ্যাট ইউ, আমি কি তোমার দিকে বলটা মারবো? দিকে দেখো দুটাই, তোমাকে কি বলটা দিব তোমার দিকে, আরেকটা হচ্ছে তোমার কে বলটাকে থ্রো করব তোমাকে, মানে আমাকে পয়েন্ট আউট করবে, হয় আমার নাকে, নয় মুখে, নয় আমার যে কোনো অর্গানে আমাকে কি করবে, বলটা থ্রো করবে, এটা আমার ক্ষতি হতে পারে। অ্যাট, দেখো একটা প্রিপোজিশন ভুলের কারণে আমি বলেছি নো 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 নো, এটা করতে পারো না তুমি। কথা বুঝতে পারছো? তাহলে আমরা কি বুঝলাম যে টু আর অ্যাট, এইটা পার্থক্যটা আমরা বুঝবো। শুরুতে আমরা একটা র্যাপ সং দেখলাম, তাই না? ওটা র্যাপ সং নয় রে পাগলা, এটা হচ্ছে একটা প্রিপোজিশনেরই গল্প। দেখো আমরা দেখব এই প্রিপোজিশনের ব্যবহারটা কিভাবে করতে হয়। ফার্স্ট অফ অল মনে রাখবে অ্যাবোভ, ওভার, অন, এই তিনটা মানে হচ্ছে উপরে। এই তিনটা মানে কি? উপরে। তোমাকে একটা জিনিস বুঝিয়ে দেয়, উপরে যদি কোনো জিনিসের লাগালাগি অবস্থায় থাকে, ওয়ান টাচ, সারফেস অন টাচ, এই যে দেখো এটা একটা বক্স, এর উপরে যদি কোনো কিছু রাখো তাহলে অন হবে। কি হবে? অন। এরকম লাগালাগি এবং স্থির অবস্থায় থাকবে। কি থাকবে? স্থির। এই যে দেখো স্থির অবস্থায় যদি থাকে এরকম, এই স্থির অবস্থায় যদি থাকে তাহলে, এবং এটা অন টাচ থাকবে, তাহলে অন বসাবো। যেমন আমি যদি বলি দ্য বুক অন দ্য টেবিল, দ্য বুক, দ্য টেবিল, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল, এই টেবিলের অবস্থান বা অবস্থান নির্ণয় করছে। দেখো এই বইটার অবস্থান নির্ণয় করছে, দ্য টেবিল। দেখো এই বইটার অবস্থান নির্ণয় করছে, কোথায় রাখবা তুমি? অন, অবশ্যই টেবিলের সাথে যুক্ত থাকবে, এই জন্য এখানে কি ব্যবহার করা হবে? অন। তাহলে আমরা বুঝলাম অন কখন বসানো হয়, একেবারে যখন কোনো জিনিসের সঙ্গে স্পর্শ করে থাকবে এবং স্থির, এটা নড়াচড়া করবে না, এটা অন। আচ্ছা এবার আসো অ্যাবোভ আর ওভার, এই দুটা ভেরি কনফিউশন ওয়ার্ড। দেখো যদি অ্যাবোভ আর অভাব দুটাই উপরে, হ্যাঁ, এইটা মনে রাখতে হবে। ওভারটা হচ্ছে সাধারণত মাথার উপরে বা কোনো কিছুর উপরে যদি একেবারে চলমান অবস্থায় থাকে, চলমান অবস্থায়, তাহলে আমরা ব্যবহার করব ওভার। আর যদি এইভাবে স্থির অবস্থায় থাকে, কি থাকবে? স্থির অবস্থায়, তাহলে আমি ব্যবহার করব অ্যাবোভ। ধরেই নিলাম আমার মাথার উপর একটা ফ্যান আছে, তাহলে কি বলবো? দ্য ফ্যান ইজ ওভার নাকি অ্যাবোভ? অবশ্যই আমি বলবো অ্যাবোভ, কারণ ফ্যানটা স্থির অবস্থায় আছে, আমার মাথার উপর দিয়ে চলাফেরা করছে না। তাহলে দেখো তুমি যদি একটা আম গাছের নিচে থাকো, তাহলে আমগুলো কি? দ্য ম্যাঙ্গোস আর হ্যাঙ্গিং, ঝুলন্ত কোথায়? কি বলবা এখন? ওভার নাকি অ্যাবোভ? অবশ্যই তুমি অ্যাবোভ বলবা। এবার আসো ওভার। ওভারটা হচ্ছে গতিশীল থাকবে, গতিশীল বলতে চলমান থাকবে। হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিগুলো যখন উড়বে, তুমি একটু লক্ষ্য করবা, পাখিগুলো যখন কোনো কিছুর উপর দিয়ে উড়বে তখন এরকম কি আটকায় থাকবে? কখনোই না, চলবে। এরকম যদি চলমান কিছু বোঝায় তাহলে আমরা ব্যবহার করব ওভার। তাহলে আমি বলতে পারি দ্য বার্ডস আর ফ্লাইং ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে পাখিগুলো উড়ছে। তাহলে এটা কি? স্থিতিশীল, আর এটা হচ্ছে কি? গতিশীল। আর এটা কি? অন টাচ, একেবারে স্থিতিশীল থাকবে। ক্লিয়ার? এটা দূরে, দুটাই দূরে, বাট এটা হচ্ছে উপর থেকে। তবে ছাতার ক্ষেত্রে একটু আলাদা হবে, কারণ ছাতাটা যখন যায় তখন গতিশীল হয় ছাতাটা। হ্যাঁ, আমরা যখন চলাফেরা করি তখন গতিশীল হয়, তখন আমরা এটা ওভার ব্যবহার করবো ছাতার ক্ষেত্রে। ঠিক আছে? আর বাকি সবগুলোর ক্ষেত্রে উপর থেকে যেগুলো আটকানো আছে স্বাভাবিকভাবে, সেগুলো হয়ে যাবে অ্যাবোভ, আর যেগুলো আটকানো নাই এবং চলাফেরা করছে সেগুলোকে আমরা বলে থাকি ওভার। এখন তোমরা একটু বলবে তো, স্কাই এবং ক্লাউড, আকাশ এবং মেঘের মধ্যে আমরা কোনটা ব্যবহার করতে পারি? অ্যাবোভ নাকি ওভার? একটু বলবা। এবার আসো, এই যে দেখো এখানে কি বলছে? আন্ডার আর বিলো। স্বাভাবিকভাবে নির্দিষ্ট কোনো স্থানে নিচে থাকলে এটা আমরা বলতে পারি আন্ডার। তো একটু এইটার নিচে, একটা বেঞ্চের নিচে যদি কিছু থাকে, এইটার নিচে কিছু আছে, তাহলে আন্ডার দ্য বক্স, তাহলে একটা নির্দিষ্ট একটা প্লেস নিয়ে আছে, তাই না? এটার নিচে যদি থাকে আন্ডার, যেমন টেবিলের নিচে, টেবিলের একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, তাহলে টেবিলের নিচে যদি কিছু থাকে, দ্য পেন ইজ আন্ডার দ্য টেবল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। তার মানে কি? এগুলো হচ্ছে টেবিলের নিচে আছে, একটা টেবিলের নির্দিষ্ট স্থান। যে কোনো জায়গাকে তুমি নিচে বলতে পারবা না, নিচে বলতে গেলে একটা নির্দিষ্ট পয়েন্ট আউটের মধ্যে যদি থাকে, যেমন টেবিলের নিচে, বেডের নিচে, তখন আমরা আন্ডার বলবো। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এরপরে আসো বিলো। যদি নির্দিষ্ট কোনো স্থান ছাড়াই নিচে কোনো কিছু বোঝায় তাহলে হবে বিলো। কথা বুঝতে পেরেছো? তাহলে বিলো দ্য টেবিল, বিলো দ্য ওয়ালের নিচে, বিলো দ্য, এরকম কোনো নির্দিষ্ট স্থান নাই, তাহলে আমরা বলবো বিলো। তাহলে দুটাই হচ্ছে আমাদের নিচে। এবার আসো ইন। ওকে ফাইন,
এখানে কি বলছে দেখো, এখানে বলছে ইন, যদি কোনো স্পেসিফিক কোনো আবদ্ধ জায়গায় চলাফেরা করা যায় সেটাকে বলা হবে ইন। যেমন আমরা এখন রুমের মধ্যে আছি, উই আর ইন দ্য রুম, উই আর স্টেইং ইন দ্য রুম, উই আর সিটিং ইন দ্য রুম। আমরা রুমের মধ্যে আছি, বাট আমরা রুমের মধ্যে চলাফেরা করতে পারছি, এটাকে বলা হবে ইন। আগে থেকে অবস্থান করছি সেই জায়গাটাতে বলবে ইন। ধরো যে একটা বক্সের মধ্যে কিছু একটা আছে, তাহলে ঠিক আছে, তাহলে ধরো যে ওটা চলাফেরা করতে পারছে কিনা, যদি পারে তাহলে ইন, না হলে ওইটা অন্য অর্থে যাবে, আমরা পরে দেখতেছি। তাহলে কি বুঝলাম, একটা বোতলে পানি আছে, তাই তো, তাহলে ইন দ্য দেয়ার আর লিটল ওয়াটার ইন দ্য বোতল, তাহলে ইন বলবো, আগে থেকে পানি আছে। আগে থেকে কোনো কিছু যদি থাকে এবং এটা যদি চলাফেরা করতে পারে তাহলে আমরা ইন ব্যবহার করব। এইবার আসো আমরা একটু দেখি ইনসাইড কখন ব্যবহার করব। ইনসাইড হচ্ছে স্বাভাবিকভাবে ভিতরের চারপাশে আবদ্ধ, কিন্তু চলাফেরা করতে পারবে না। এই যে একটু লক্ষ্য করো, এইটা বক্সটা একটা, এই বক্সের মধ্যে যদি আমি একটা কলম রাখি তাহলে ইনসাইড দ্য বক্স হবে। কি হবে? ইনসাইড দ্য বক্স। আমি এর ভিতরে একটা দেখো একটা কলম রেখে দিচ্ছি, তাহলে কলমটা যদি রেখে দেয় কলমটা কিন্তু চলাফেরা করছে না। দ্য পেন ইজ ইনসাইড দ্য বক্স, দ্য পেন ইজ ইনসাইড দ্য বক্স, দেখো চলাফেরা করতে পারছে না। দেখো তারপরে দেখো আমি যদি বলি দ্য পেন ইজ ইন দ্য ড্রয়ার, তারপর ড্রয়ারের মধ্যে কি রয়েছে? কলমটা রয়েছে। একদম ইনসাইড চলাফেরা করবে না, কোনো বক্স টাইপ কোনো দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে কোনো কিছুর মধ্যে থাকবে যেটা চলাফেরা করতে পারবে না। ড্রয়ার, এরকম একটা বক্স, তারপরে পকেট, এগুলোকে আমরা বলি ইনসাইড। আমি যদি ব্যাগের মধ্যে রাখি তাহলে ইন দ্য ব্যাগ না, ইনসাইড দ্য ব্যাগ, কারণ ব্যাগের মধ্যে কিছু রাখবো সেটা নড়তে পারবে না। আমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছি। এরপরে আসো, এই যে এখানে কি বলছে যে দেখো থ্রু, কোনো কিছুর বুক চিরে চলে গেছে, এটাকে আমরা বলে থাকবো থ্রু বলবো। কি বলবো? থ্রু। কিভাবে থ্রু বলবো? দেখো আমি যদি বলি আমি তো তোমাকে দেখতে পাচ্ছি, ধরো আমি জানালা দিয়ে কাউকে দেখছি, হ্যাঁ এখানে একটা জানালা আছে, আমি জানালা দিয়ে তোমাকে দেখতেছি, আমি কি বলতে পারি? আই ক্যান সি ইউ থ্রু দ্য উইন্ডো, মানে জানালাটা দেখো ক্রস করে আমি গিয়েছি, আই ক্যান সি ইউ থ্রু দ্য উইন্ডো, আমি জানালা ভেদ করে গেছি। আবার দেখো ধরো যে আমি একটা গ্রামকে অতিক্রম করে যাচ্ছি, তাহলে কি হবে? আই উইল গ্রো দেয়ার থ্রু দ্য ভিলেজ, এই গ্রামটাকে অতিক্রম করে চলে যাব, মানে কোনো কিছুর বুক চিরে যখন চলে যাবে তখন এটাকে বলা হয় বেসিকলি থ্রু। এবার আসো ইনসাইড, ইন, থ্রু আমরা বুঝলাম। এই যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টু কখন তুমি ব্যবহার করবে? দিকে প্রতি কাছে, এটাকে বলে টু। কি বললাম? দিকে প্রতি কাছে, দিকে প্রতি আর একটা কি কাছে, হ্যাঁ তাহলে দিকে প্রতি কাছে হইলে টু ব্যবহার করা হয়। আমি যদি বলি এই তুমি একটু আমার দিকে আসো তো, কাম টু মি, মানে আমার দিকে আসতে বলছে, হ্যাঁ কাম টু মি, আমার দিকে আসো, এই লাইব্রেরির দিকে যাও তো, গো টু দি লাইব্রেরি, দিকে বোঝাচ্ছে। আবার প্রতি কি? আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, আমি তোমার প্রতি ঋণী। এই যে দিকে প্রতি কাছে, আমি তোমার কাছে ঋণী, ঠিক এরকম, বা কৃতজ্ঞ, আই এম গ্রেটফুল টু ইউ, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তাহলে এখানে টু, দিকে প্রতি কাছে যখন তোমার মিনিংটা চলে আসবে তুমি অবশ্যই টু ব্যবহার করবা। আরেকটা কথা মনে রাখবা, টু আর টুর বিপরীত হচ্ছে মনে রাখবা ফ্রম। টুর বিপরীত কি? ফ্রম। যদি ওই দিক থেকে চলে যায়, ওই দিকে যাওয়া বা ওই দিকে অবস্থান করার ক্ষেত্রে, মুভমেন্টের ক্ষেত্রে টু, আর ওই দিক থেকে উল্টা দিক থেকে যদি মুভমেন্ট করে তাহলে ফ্রম হবে। এটা হচ্ছে বিপরীত। তবে টুয়ার্ডস কখন, একটু লক্ষ্য করো, টুয়ার্ডস কখন, আমি কখন টুয়ার্ড ব্যবহার করব? স্বাভাবিকভাবে দেখো যদি কোনো উদ্দেশ্যে যাওয়া যায়, যেমন স্কুল বা কলেজের ক্ষেত্রে বলি, আমি যদি বলি আমি স্কুলে যাচ্ছি, তার মানে আমি পড়াশোনার উদ্দেশ্যে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, স্কুলেই যাব, পয়েন্টটা হচ্ছে আমার স্কুলে। এখন আমি যদি বলি এই তুই স্কুলের দিকে আয়, তো আমি স্কুলের দিকে আছি, আমি তো কিন্তু স্কুলে নাই, বা আমি স্কুলে পড়ছিও না, স্কুলের দিকে আসতে বলছি, তাহলে তাকে কি হবে? বা আমি বলতে পারি কি, আই এম গোয়িং টুয়ার্ডস দ্য স্কুল, আই এম গোয়িং টুয়ার্ডস দ্য স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি। মানে উদ্দেশ্য ছাড়া যদি, স্কুলের উদ্দেশ্য ছাড়া যদি ওই এলাকার দিকে যাওয়া যায়, যেমন এটা স্কুল, হ্যাঁ স্কুলে আমি পড়াশোনার উদ্দেশ্যে না গিয়ে স্কুলের দিকে আমি যে কোনো দিকে যেতেই পারি, তাহলে স্কুলের দিকে আসতেছি, বাট এটা হবে টুয়ার্ডস, এটা হবে টুয়ার্ডস। আর যদি স্কুল পয়েন্ট আউট হয় স্কুলেই, তাহলে হবে টু। কনসেপ্টটা ক্লিয়ার? এবার আসো ফ্রম হচ্ছে থেকে, আমরা তো বুঝলাম। ইনটু, গতিশীল কিছু বুঝাইতে ইনটু হবে। গতিশীল কোনো কিছু প্রবেশ করছে, দেখো এই সার্কেলটা একটু লক্ষ্য করো, সার্কেলটা এর ভিতরে কোনো কিছু প্রবেশ করছে। আমি যদি এখানে যদি এখন কিছু প্রবেশ করে, ধরো এটা একটা বোতল, হ্যাঁ এখানে কিছু পানি ঢালছি, আমি যদি বলি পোর দ্য ওয়াটার ড্যাশ দ্য বোতল,
পানিটা তুমি যখন ঢালবে তখন কিন্তু দেখো গতিশীল, পানিটা প্রবেশ করছে, তার মানে ইনটু দ্য বটল, ইনটু তখন ব্যবহার করতে হবে, গতিশীল। আমি যদি বলি দ্য টিচার ইজ কামিং ইনটু দ্য রুম, সে ক্লাসের মধ্যে এসে গেল, তাহলে আমি কি হবে যে ইনটু ব্যবহার করবো, গতিশীলভাবে প্রবেশ। আমি এখন রুমে আছি, কেউ যদি এখন একটা প্রবেশ করে তাহলে একটা ইনটু করলো, কিন্তু আমরা আগে থেকে আছি তাহলে ইন হবে, আমরা চলাফেরা করছি। ক্লিয়ার কনসেপ্টটা? এবার আসো ইন অ্যাড, যেটি আমরা দেখলাম ভিতরের ভিতরে বুঝালে ইন অ্যাড। ধরো আমি আছি এখন জয়পুরহাট, জয়পুরহাটের মধ্যে যদি একটা বাটার মোড় হয় তাহলে জয়পুরহাটের মধ্যে বাটার মোড় এটা ছোট, তাহলে অ্যাড, এটা হলো ইন। ঠিক আছে? রাইট নাও আই এম ইন জয়পুরহাট অ্যাট বাটার মোড়, এটা বলতে পারি। আবার দেখো আমি যদি একটা বাসায় থাকি, বাসার একটা বেলকনিতে, তাহলে অ্যাট বেলকনি। অথবা আমি একটা কর্নারে আছি একটা রুমের, অ্যাট দ্য কর্নার অফ মাই রুম। এই দেখো অ্যাট, একটা রুম, ধরো রুমের একটা কর্নার, এখানে কোনো কিছু বোঝাচ্ছ তাহলে কি হবে অ্যাট। আর ঘরের ভিতরে যেহেতু ভিতরের ভিতরে তাহলে হবে অ্যাট। আর ভিতরটা টুপে যার ভিতরে হবে, ভিতরের ভিতরে হলে অ্যাট, আর ভিতরটা হচ্ছে ইন, এটা আমরা জানি। কনসেপ্টটা ক্লিয়ার? এবারে আসো অন টুটা কখন বসবে। অন টু স্বাভাবিকভাবে গতিশীল অবস্থায় যদি কোনো কিছু পড়ে, যেমন ইন যদি আগে থেকে এখানে ছিল, এর উপরে যদি গতিশীল একটা কিছু আসে পড়ে এরকম করে। ঠিক আছে? যেমন আমি যদি বলি দ্য বার্ড ইজ সেট, দ্য বার্ডস উইল সিট অন টু দ্য ওয়াল, যখন দ্য বার্ডস উইল সিট অন টু দ্য ওয়াল, তো বাকিটা যে এখানে বসবে তখন এখানে তো উড়ে আসে বসবে এই অন টু। ঠিক আছে? অন টু দ্য ওয়াল। এবারে আসো, এরপরে আসো আমরা দেখব যে আপ ডাউন, নির্দিষ্ট কোনো স্থানের উপর নিচ বোঝালে আপ এবং ডাউন, তাহলে এইটাকে বোঝাবে আপ, এখানে বোঝাবে ডাউন, কারণ এটা নির্দিষ্ট, এটা পার হওয়া যাবে না। এটা যদি পার হয় তাহলে তো উপর হয়ে গেল, তাই না? তখন উপরে কি বোঝাবে অ্যাবভ, ওভার, অন। কিন্তু নির্দিষ্ট স্থানে এখানে আপ অথবা অন, যেমন এই বোর্ডটাকে আমি এখানে এটাকে আপ বলতে পারি, এটাকে বলতে পারি ডাউন, কিন্তু এর উপরে যখন চলে যাবে তখন হয়ে যাবে অন, অ্যাবভ অথবা ওভার। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। দেখো একটা ইনটু যদি প্রবেশ করে তাহলে ইনটু, আর গতিশীল অবস্থায় যদি বের হয়ে যায় তাহলে কি হবে আউট অফ। ঠিক আছে? হি ইজ গোয়িং আউট অফ দি রুম, সে এখন কি করছে, ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, আউট অফ দি রুম থেকে বেরিয়ে হয়ে যাচ্ছে, মানে কি আউট অফ, মানে চলমান না, গতিশীল অবস্থায় যদি চলে যায় তাহলে এটাকে আমরা বলবো আউট অফ। বাট ইজি না কনসেপ্টটা? আর এবার আমরা আসি, এখানে দেখো একটা শব্দ লিখেছি বিটুইন আর হচ্ছে অ্যামং, দুইয়ের মধ্যে কোনো কিছু যদি বুঝায়, যেমন ভাগ করা, তারপর কোনো কিছু ভাগাভাগি করে দেওয়া, তারপরে যে কোনো কিছু হতে পারে দুইটার মধ্যে। ঠিক আছে? তাহলে হবে বিটুইন। আমি যদি বলি ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন রাজা অ্যান্ড রানী, রাজা এবং রানীর মধ্যে যদি আমটা ভাগ করে দেয়, দুইজনকে বোঝাবে, তাহলে আমরা বিটুইন। এক কথায় মনে রাখবো, দুটি কিছু বুঝাইলে বিটুইন, আর অনেক বুঝালে ABCD, অনেক কিছু বুঝাইলে অ্যামং বসবে। ঠিক আছে? আমি যদি বলি আমগুলো শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দাও, তাহলে ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য স্টুডেন্টস, তাহলে অনেকগুলোর মধ্যে স্টুডেন্টস অনেকগুলো। বাট আমি যদি বলি রাজা এবং রানীর মধ্যে ভাগ করে দাও, তাহলে কি বলবা ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন রাজা অ্যান্ড রানী। এবার আসো আমরা একটু দেখি অ্যাক্রস আর অ্যালং, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস, অ্যাক্রস আর হচ্ছে কি অ্যালং। তো আমরা এখানে একটু দেখি অ্যাক্রস আর অ্যালং এর ব্যবহারটা কি। হ্যাঁ, অ্যাক্রস আর অ্যালংটা দেখো, অ্যাক্রস আর হচ্ছে অ্যালং, যদি কোনো কিছু মনে রাখবা বরাবর চলে যায়, সোজা কোনো কিছুর উদ্দেশ্যে চলে যায়, তাহলে হবে অ্যালং। আর যদি ক্রস হয়ে যায় তাহলে হবে অ্যাক্রস। সহজ করে বলি, একটা রাস্তা দিয়ে তুমি যখন হাঁটছো, হ্যাঁ সোজা হাঁটতেছো, তাহলে তুমি বলতে পারবে আই এম ওয়াকিং অ্যালং দ্য রোড, তুমি যখন রাস্তায় হাঁটবা অবশ্যই এভাবেই হাঁটবা। হ্যাঁ, তাহলে তুমি যখন কাউকে বলবা যে রাস্তার এপাশে এসো, তাহলে কি বলবা, ও কি এই দিক দিয়ে চলে যাবে না এই পাশ দিয়ে চলে আসবে, অ্যাক্রস দ্য রোড। ঠিক আছে? তাহলে তুমি বলবা, ধরো আমি রাস্তা পার হয়ে আসলাম, আমি তো রাস্তা পার বলতে সোজা হাঁটিনি, তাই না, আমি রাস্তাটা পার হয়ে আসছি। এরকম যদি আড়াআড়িভাবে কোনো কিছু চলাফেরা করে তাহলে অ্যাক্রস হবে। যেমন ধরো যে আমি বলতে পারি আই কেম হিয়ার অ্যাক্রস দ্য রোড, আমি এটা রাস্তা পার হয়ে এসেছিলাম, আই কেম হিয়ার অ্যাক্রস দ্য রোড, তাহলে মানে কি আমি রাস্তাটা এভাবে পার হয়ে আসছি। কনসেপ্ট ক্লিয়ার? আবার রেল লাইনের ক্ষেত্রেও তো তাই হচ্ছে, তুমি তো রেল লাইন দিয়ে এভাবে হাঁটলে অ্যালং হবে, হ্যাঁ বৈকালে তুমি হাঁটতেই পারো। আবার যদি তুমি রেল লাইন পার হয়ে আসো তাহলে কি হবে, অ্যাক্রস দ্য রেল লাইন। কনসেপ্ট ক্লিয়ার? আবার নদীর ক্ষেত্রেও তাই, নদীটা সবসময় যেহেতু এভাবে চলে, আমরা এপার থেকে পার হই, তাহলে হবে অ্যাক্রস। আর নদীর বরাবর তো কেউ যায় না, যদি যায় তাহলে অ্যালং।
কনসেপ্ট ক্লিয়ার। এরপরে আসো অফ। অফ কখন বসে? অফ হচ্ছে মালিকানা বোঝায়। ওকে, অফ হচ্ছে মালিকানা বোঝাবে। স্বাভাবিকভাবে যদি বোঝায় যে বইটি রাজার বা বাড়িটি হচ্ছে তার, আমি যদি বলি দ্য হাউস, দ্য হাউস, দ্য হাউস ইজ দ্য অনার অফ দ্য হাউস, দেখো দ্য অনার, দ্য অনার, দ্য অনার, দ্য অনার অফ দি হাউস। আমি স্বাভাবিকভাবে দেখি এই বাড়ির মালিককে বুঝিয়েছে, এই বাড়িটার মালিক। যখন এর বোঝাবে একটা মালিকানা বোঝাবে, বুঝতে পেরেছ? তাহলে কি হলো? দ্য অনার অফ দি হাউস, এই বাড়ির মালিক হচ্ছে যে কোনো একটা XYZ হতেই পারে, যে কারো নাম হতে পারে। তাহলে আমরা দিলাম দ্য অনার অফ, কোনো মালিক বুঝাইতে, অফ এর বুঝাইতে, ঠিক আছে? যেমন তোমার বাবার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার? দেখো নেম অফ, অফ এরকম। অফ হলো র বুঝায়, যে সকল